আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি শামসুন নাহার, মালিস্ট্রি স্কুল অ্যান্ড কলেজ, বাংলা মাধ্যম। তোমরা তোমাদের হাতের কাছে তোমাদের সপ্তপর্ণা বইটি সাথে নাও এবং সাথে একটি কলম এবং খাতা নিয়ে নাও, যেন প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দরভাবে লিখে নিতে পারো। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে নতুন পাঠে যাওয়ার আগে তোমাদের পূর্বের ক্লাসে কি পড়ানো হয়েছে সেটা একটু যাচাই করে আসি। তাহলে পূর্ব পাঠ যাচাইয়ে একটু দেখি যে তোমাদের পূর্ব পাঠে পড়ানো হয়েছিল পাখি গল্পের অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। তাহলে চলো দেখে আসি অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্ন। পূর্ব পাঠ যাচাই। পাখি লিখেছেন লীলা মজুমদার। পাখি গল্প থেকে গত ক্লাসে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন পড়ানো হয়েছিল। চলো সেখান থেকে কিছু প্রশ্ন একটু যাচাই করে আসি। 1 নম্বর প্রশ্ন আছে, কুমুর চোখ ঝাপসা হয়ে আসে কেন? ব্যাখ্যা করো। পড়াশোনায় সহপাঠীদের থেকে 1 বছর পিছিয়ে যাওয়ার কথা চিন্তা করে কুমুর কান্না আসায় তার চোখ ঝাপসা হয়ে আসে। এবার অনুধাবনমূলক অংশটুকু কি? কুমুর অসুস্থতার কারণে দীর্ঘদিন তাকে বিশ্রামে থাকতে হয়। তার পা মারাত্মকভাবে জখম হয়েছিল। সেখান থেকে সেরে উঠতে এত লম্বা সময় লাগায় কুমুর পড়াশোনা ব্যাহত হয়। এ অবস্থায় দিদিমার বাড়িতে আরও 3 মাস বিশ্রামে থাকতে হবে ভেবে সে মহা দুশ্চিন্তায় পড়ে। হাসি, রত্না প্রমুখ সহপাঠী উপরের ক্লাসে উঠে যাবে, কিন্তু কুমু নিচের ক্লাসে পড়ে থাকবে। এই চিন্তা করে কান্নায় কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। তাহলে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা যে কুমুর চোখ কি কারণে ঝাপসা হয়ে যায়। এবার 2 নম্বর প্রশ্নটি কি? সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। কার শরীর? কেন কাঁপছে? উত্তরটা কি হবে? আহত হওয়ার কারণে বুনো হাঁসের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। শীতকালে উত্তরের শীতপ্রধান দেশের তীব্র শীত সহ্য করতে না পেরে জীবন বাঁচাতে পাখিরা আমাদের দেশে উড়ে আসে। কিন্তু এ দেশের কিছু লোভী মানুষ সেই সব পাখি নিষ্ঠুরভাবে শিকার করে। পাখি গল্পে এমনই এক শিকারীর গুলিতে একটি বুনো হাঁস আহত হয়। কুমু যখন পাখিটিকে খুঁজে পায় তখন ডানায় গুলি লেগে আহত পাখিটার শরীর থরথর করে কাঁপছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝেছ যে এই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে। এবার 3 নম্বর প্রশ্নটা একটু দেখে নেই। পাখিগুলোকে অতিথি পাখি বলা হয়েছে কেন? উল্লেখিত পাখিগুলো বছরের একটা নির্দিষ্ট সময়ে শুধু আমাদের দেশে আসে বলে তাদের অতিথি পাখি বলা হয়েছে। অতিথিরা অন্য স্থান থেকে আমাদের বাড়িতে আসে, তারপর কিছুদিন অবস্থান করে আবার নিজের জায়গায় ফিরে যায়। অতিথি পাখিও তেমনই। শীতকালে তারা উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উড়ে আসে, তারপর বেশ খানিকটা সময় এখানে অবস্থান করে। শীত শেষে তারা আবার উড়ে যায় নিজেদের উৎপত্তিস্থলে। এভাবে অতিথিদের মতো স্বল্প সময় অবস্থানের কারণেই তাদের অতিথি পাখি বলা হয়। তাহলে বুঝতে পেরেছ অতিথি পাখি কাদেরকে বলা হয়? কারণ তারা আমাদের দেশে অতিথি হয়ে আসে।
শীতের সময়টা পার করে তারা আবার তাদের নিজের বাসস্থানে ফিরে যায়। এবার চলো সৃজনশীল প্রশ্নটা একটু দেখে নেই। সৃজনশীল প্রশ্ন, এটা তোমাদের পাঠ্য বইয়ের, একটু খেয়াল করো। সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়সী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারই একজন হয়ে উঠল। কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না, প্রায়ই মারধর করত। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না। দেখো, এখানে সৃজনশীল প্রশ্নটা তোমাদের গত ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু জ্ঞানের অংশটুকু একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করো। ক নাম্বার প্রশ্নটি কি? হাঁসটা গিয়ে কোথায় নামলো? হাঁসটা বিলের পানিতে গিয়ে নামলো। খ, কুমু-লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? উত্তর হচ্ছে, পাখিটিকে ক্রমাগত উঠতে দেখে কুমু আর লাটুর মনে আর কোনো সন্দেহ রইল না যে সে খুব দ্রুতই তার দলের কাছে পৌঁছে যাবে। এবার গ নাম্বার প্রশ্নটি কি? শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। জ্ঞানের অংশটুকু হবে, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের মূল চেতনা পশু পাখির প্রতি অকৃত্রিম মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। মানে পশু পাখি, আমাদের চারপাশে যে পশু পাখিগুলো আছে তাদের প্রতি কি আমাদের যে ভালোবাসাটা এবং মমত্ববোধটা সেটা এখানে প্রকাশ পেয়েছে। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে, সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর, বিশ্লেষণ করো। জ্ঞানটুকু হবে, সুজার মানসিকতা পাখি গল্পের কুমু বা লাটুর মতো মানবিক হলে বিড়াল ছানাটিকে শ্রেয়সীর হারাতে হতো না। তাহলে বুঝতেই পারছো, যদি সুজা তার মমত্ববোধটুকু জাগ্রত হতো তাহলে কি হতো, বিড়াল ছানাটাকে সেও আদর করত। কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন হওয়ায় শ্রেয়সী তার ছোট্ট বিড়াল ছানাটিকে হারিয়েছে সুজার কারণে। কারণ সুজা বিভিন্ন সময়ে তাকে আঘাত করত এবং মারধর করত। এই কারণেই হয়তো বিড়াল ছানাটি সেখান থেকে চলে গিয়েছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই সৃজনশীল প্রশ্নটা তোমরা কিভাবে লিখবে। তোমরা এর আগেই যেহেতু ক্লাসটি করেছো, তোমরা বুঝতে পারবে যে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়। তাহলে আশা করব তোমরা পাখি গল্পটি সুন্দরভাবে আয়ত্ত করে নিয়েছো। এবার আমরা চলে যাব আজকের নতুন পাঠে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নাহি কিছু মহিয়ান। বলতে পারবে এই কবিতার লাইনগুলো কার? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। তিনি সাম্যের কথা বলেছেন। আর তোমরা বুঝতেই পারছো যে আজকে যে কবিতাটি আমি পড়াবো সেই কবিতাটির নাম কি। কবিতাটির নাম হচ্ছে সাম্য, লিখেছে সুফিয়া কামাল। আমরা কবিতাটি পাঠ করার আগে আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখবে চলো একটু দেখে নেই। শিক্ষণফল, কবি সুফিয়া কামালের জীবন ও সাহিত্য সম্পর্কে বলতে পারবে। 2 নম্বরে আছে কর্মের মাধ্যমে কিভাবে জীবন মহিয়ান হয়ে ওঠে তার সম্পর্কে বলতে পারবে। 3 নম্বরে আছে সাম্য উজ্জীবিত হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো যে আজকের পাঠে তোমরা কি কি শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি পাঠ করার পূর্বে কবি পরিচিতিটা একটু ভালো করে খেয়াল করো, যেন এখান থেকে
যে কোনো প্রশ্নই আসুক না কেন সুন্দরভাবে উত্তর দিতে পারবে। কবি পরিচিতি। সাম্য কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। কবি পরিচিতিটা খুব সুন্দরভাবে খেয়াল করবে, কারণ এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। প্রথমে আছে যে সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তাহলে এই দুইটি লাইনের মধ্যে দেখো, একটু খেয়াল করো যে সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি একজন সফল সংগঠক ও নারী নেত্রী ছিলেন। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এখানে সক্রিয়ভাবে কথাটি আছে। সক্রিয়ভাবে মানে হচ্ছে যে সরাসরি তিনি অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি নারীদেরকে অংশগ্রহণ করার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এখানে একটা জিনিস খেয়াল করো যে নারী জাগরণে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন এবং নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সব সময় সোচ্চার ছিলেন। অনেক সময় দেখা যায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ এই দুইটি বিষয়টাকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং সেখানে প্রতিবাদ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। এই তিনটা কাব্যগ্রন্থ খুব সুন্দর করে মাথায় রাখবে, কারণ হচ্ছে যে কোনো সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এই আসতে পারে যে এগুলো কে লিখেছেন অথবা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম কি। তিনি 1999 সালে মৃত্যুবরণ করেন। তাহলে সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? 1999 সালে। এখানে সুফিয়া কামালের দুটি ছবি আছে, একটু খেয়াল করো। সুফিয়া কামালের উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থ হচ্ছে কেয়ার কাটা ও সাজের মায়া। তোমরা স্ক্রিনে দুটি বই দেখতে পাচ্ছ, এই দুটি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এতক্ষণ তোমরা কবি পরিচিতিটা সম্পর্কে ভালো করে বুঝে নিলে। এখন শব্দার্থ এবং টিকা সম্পর্কে একটু জেনে নাও। মূল কবিতায় যাওয়ার আগে শব্দার্থ ও টিকা সম্পর্কে একটু জেনে নিই। তুমি একটু ভালো করে খেয়াল করো যেন এখানেই তোমাদের মুখস্থ হয়ে যায়, কারণ এখান থেকে কিন্তু আমি পাঠ মূল্যায়নে প্রশ্ন জিজ্ঞেস করব। তাহলে চলো, প্রথমে আছে কি? শতেক। 100। সমুন্নত মানে অতিশয় উঁচু। বিপুল মানে বিশাল। প্রসারিত। প্রসারিত মানে বিস্তার লাভ করেছে এমন। তোমরা জানো আমরা অনেক সময় বলি প্রসারিত মানে প্রশস্ত। অনন্ত, যার অন্ত বা শেষ নেই। মহিয়ান, সুমহান। সংগ্রাম, লড়াই। প্রজ্ঞা, গভীর জ্ঞান। দীপ্তিমান, উজ্জ্বল। সিন্ধু। সিন্ধু মানে কি? সমুদ্র অথবা সাগর। কেতন। কেতন মানে হচ্ছে পতাকা। এই যে কেতন উড়িয়ে মানে পতাকা উড়িয়ে। শব্দার্থ ও টিকা একটি কবিতা অথবা গল্পে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ যখন কবিতা আবৃত্তি করবে বা পাঠ করবে দেখবে যে অনেকগুলো শব্দ কি অর্থ বোঝাচ্ছে, তখন তোমরা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবে। এছাড়াও পরীক্ষার সময় প্রশ্নের মধ্যে কবিতার লাইনগুলো দেওয়া থাকে এবং সেগুলো যদি তুমি সহজে অর্থটা বুঝে ফেলতে পারো তাহলে তোমার উত্তরটা করতেও অনেক সুবিধা হবে। চলো এবার কবিতা আবৃত্তির আগে পাঠের উদ্দেশ্যটা সম্পর্কে একটু জেনে নেই। ধর্ম, বর্ণ, গোত্র
শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতার বোধ সৃষ্টি করা। তাহলে বুঝতেই পারছো যে কবি সুফিয়া কামাল সাম্য কবিতার মাধ্যমে সকল শ্রেণীর মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতার কথা বলেছেন। এবার চলো কবিতা আবৃত্তিতে চলে যাই। সাম্য লিখেছেন সুফিয়া কামাল। শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসী প্রজ্ঞা আলোক দীপ্তিমান। পায়ের তলায় মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা কবিতা আবৃত্তিটা শুনলে। চলো এখন কবি সুফিয়া কামাল এই কবিতার মাধ্যমে কি বলতে চেয়েছেন সেটা একটু জেনে নেই। শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত বলতে মানুষের সম্মিলিত প্রচেষ্টাকে বোঝানো হয়েছে। মানুষের পক্ষে এককভাবে কোনো উদ্দেশ্য সাধন করা কঠিন হয়ে পড়ে। সকল মানুষের সহযোগিতা ও প্রচেষ্টা থাকলে সেই দুরূহ কাজটি সহজভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এজন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করাই বাঞ্ছনীয়। একতাবদ্ধ বা হাতে হাত মিলিয়ে কাজ করার কথা বলেছেন কবি। সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। সমুন্নত শব্দের সহজ অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত। তার মানে কবি বলতে চেয়েছেন সবাই যদি একতাবদ্ধ হয়ে কাজ করেন তাহলে যে কোনো কাজই সঠিকভাবে সমাধান করা যায়। এবং সভ্যতার যত নিদর্শন রয়েছে সেটা যে দেশেরই হোক না কেন, সেটা যে সময়ের হোক না কেন, সেটা কিন্তু একতাবদ্ধ মানুষের প্রচেষ্টার ফল। তাহলে সহজ ভাষায় বলা যায়, সকলকে নিয়ে একসাথে কাজ করার ফলে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। কোনো দেশের উন্নতির জন্য প্রয়োজন জাতির সম্মিলিত প্রচেষ্টা। যেসব দেশ জাতি সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে তারাই সফল হয়েছে। সেসব দেশই পৃথিবীতে মাথা উঁচু করে নিজেকে সমুন্নত করতে সক্ষম হয়েছে। তাহলে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা যে সাম্য কবিতায় কবি সকল জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে, তাহলেই দেশ উন্নত হবে। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে। এই পৃথিবী আয়তনে বিশাল ও বিপুল। বিশাল এক কর্মযজ্ঞের মধ্য দিয়ে সে ক্রমশ সামনের দিকে এগিয়ে চলছে। পৃথিবী কর্মময়, মানুষ যেন এই কর্মময় পৃথিবীর যাত্রী। সে প্রতিনিয়ত এই দীর্ঘ কর্মের পথ পাড়ি দিচ্ছে। সকল মানুষের সম্মিলিত অংশগ্রহণে পৃথিবীর বড় বড় কাজ সম্পন্ন হচ্ছে। আরও দেখা যায় যে এই পৃথিবীর রাস্তাটাও প্রশস্ত। কোন রাস্তা? সেটা হচ্ছে উন্নয়নের রাস্তা, যার মানে সেই পথে হাঁটলে আমরা উন্নতি ও প্রগতির দেখা পাব। যাত্রীরা সেই প্রগতির পথে হাঁটে, একে অপরকে আহ্বান করে। কবে থেকে হাঁটে? অনন্তকাল থেকে তারা হেঁটে চলেছে প্রসারিত পথে
উন্নতির দিকে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোক দীপ্তিমান। কর্মময় পৃথিবীতে মানুষকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয়। মানব জীবন মহিমান্বিত করার একমাত্র উপায় হলো কর্মের নিযুক্ত থাকা। মহাপুরুষগণ তাদের নিজ কর্মগুণেই স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। মানুষের কল্যাণের জন্য তারা আমরণ কাজ করে গেছেন। সুতরাং মানব জীবনকে সার্থক ও মহীয়ান করতে হলে কর্মে নিয়োজিত হওয়ার বিকল্প নেই। কবি বোঝাতে চেয়েছেন যে মানব জীবন যদি শ্রেষ্ঠ ও মহীয়ান হয়ে ওঠে একমাত্র তাদের কঠোর কর্মের মাধ্যমে। সংগ্রামে আর সাহসী প্রজ্ঞা আলোক দীপ্তিমান পঙ্ক্তিদ্বয় দ্বারা বোঝানো হয়েছে যে সাহস সঞ্চয় করে সংগ্রামী জীবন যাপন করতে পারলেই প্রজ্ঞা অর্জন করা যায়। অর্থাৎ মানব জীবন যেন একটি যুদ্ধক্ষেত্র। নানা ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মানুষকে সংসারে টিকে থাকতে হয়। আর এ লড়াইয়ের জন্য মনে থাকা চাই অসীম সাহস। শত প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমেই অর্জিত হয় প্রজ্ঞা। আর এই প্রজ্ঞার মাধ্যমেই আলোর দেখা পাওয়া যায়। পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। পঙ্ক্তিদ্বয় দ্বারা কবি বোঝাতে চেয়েছেন মানুষ মাত্রই অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়। অলঙ্ঘ্যকে লঙ্ঘন করা, অজেয়কে জয় করাই তার স্বভাব। এ কারণে মানুষ যুগ থেকে যুগান্তরে ছুটে বেড়াচ্ছে, নতুন দেশ আবিষ্কার করছে, পাহাড় অতিক্রম করছে, সাগরের তলদেশে ছুটছে, মহাকাশ অভিযান পরিচালনা করছে। সব ক্ষেত্রেই মানুষ তার বিজয় পতাকা তুলে ধরেছে। মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই মহাকাশ জয়, সিন্ধু জয়ের মতো দুরূহ কাজকে সম্ভবপর করেছে। এভাবেই সমবেত অংশগ্রহণের মাধ্যমে মানুষ সভ্যতার চাকাকে সামনের দিকে পরিচালনা করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ যে কবিতাটিতে কবি সকল মানুষকে দলে দলে একতাবদ্ধ হতে বলেছেন এবং একতাবদ্ধ হওয়ার মাধ্যমেই যে শক্তি এবং এই শক্তির মাধ্যমে দেশকে এবং জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে নেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে পাঠ পরিস্থিতিটুকু একটু খেয়াল করো। সাম্য কবিতাটি নল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আকারে আসতে পারে যে সাম্য কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে বা কোন কবিতার অংশ বিশেষ। কোনো বড় কাজ কেউ একা করতে পারে না, সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ। সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা। অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছেন। এজন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। কবি এই কবিতার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন, যদি সকলে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে যায়, তাহলে সেই কাজ এক সময় বড় আকারে হয়ে মানুষের কল্যাণে সাধিত হয় এবং
এখানে ধর্ম, বর্ণ, গোত্রকে আলাদা করে না দেখে যদি মানুষের মধ্যে সম্প্রীত সৌহার্দ্যের বন্ধন গড়ে ওঠে, তাহলেও দেশ এবং জাতি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। মানুষের মধ্যে কোনো কলহ থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, সবার মধ্যে শান্তি বজায় থাকবে এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকবে। তাহলেই পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারছো যে এই কবিতা এবং পাঠ পরিচিতি থেকে মূল ভাবটি কী হবে। সমাজের কল্যাণে বড় কাজ করতে হলে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন, অন্যথায় সে প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। সকলের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে পৃথিবীর বহু দেশ আজ উন্নত হয়েছে। পৃথিবীর অনেক মহৎ কাজই সফলতা পেয়েছে সমাজের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে। অনন্তকাল ধরে মানুষ নিষ্ঠা, শ্রম আর সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাই সামগ্রিক উন্নয়নের জন্য ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণীভেদে সমাজের সকলের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে হবে। তাহলে আশা করি তোমরা এই কবিতার মূল ভাবটি বুঝতে পেরেছ। পাঠ মূল্যায়ন। প্রথমেই আছে, সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেছেন? উত্তর হবে 1911 সালে জন্মগ্রহণ করেছেন। 2 নম্বরে আছে, সাম্য কবিতাটি কোন কবিতার অংশ বিশেষ? উত্তর হবে সাম্য কবিতাটি নওয়াল কিশোর দরবারের গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ। 3 নম্বরে আছে, পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে কিসের মাধ্যমে? উত্তর কি হবে? উত্তর হবে সকলের মিলিত প্রয়াসে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। 4 নম্বরে আছে, মানব জীবন শ্রেষ্ঠ হয় কিসের মাধ্যমে? মানব জীবন শ্রেষ্ঠ হয় কর্মের মাধ্যমে। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, যাত্রীরা কর্মের আহ্বানে কোন পথে চলে? যাত্রীরা কর্মের আহ্বানে প্রসারিত পথে চলে। 6 নম্বর প্রশ্নটা আছে, সমুন্নত শব্দটির অর্থ কি? সমুন্নত শব্দটির অর্থ হচ্ছে অতিশয় উঁচু। 7 নম্বরে আছে, প্রজ্ঞা শব্দটির অর্থ কি? প্রজ্ঞা শব্দটির অর্থ হচ্ছে গভীর জ্ঞান। 8 নম্বর প্রশ্নটি আছে, বিজয় কেতন উড়ায়ে কে চলে? মানুষ চলে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, মানব জীবনে সংগ্রামে আর সাহসে কি প্রকাশ পায়? উত্তরটি হচ্ছে প্রজ্ঞা প্রকাশ পায়। 10 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো, কেয়ার কাটা সুফিয়া কামালের কোন ধরনের গ্রন্থ? এটি হচ্ছে কাব্যগ্রন্থ। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই উত্তরটি দিতে পেরেছ। এখন তোমরা এই যতটুকু পড়ানো হয়েছে, কবিতা, কবি পরিচিতি, শব্দার্থ, টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, সবগুলো বিষয় ভালো করে পড়বে, যেন তোমরা এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলোই তোমরা বলতে পারো এবং অনুধাবন প্রশ্নগুলো যদি আসে সেটাও করতে পারো। তাহলে আশা করব তোমরা এই আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছ। তো তোমরা বাসায় ভালো করে পড়বে, ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের বিষয় শিক্ষকের কাছে জিজ্ঞেস করবে। আশা করি তারা তোমাদের উত্তরগুলো সুন্দর করে দিয়ে দিবেন। তো আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।